বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভুটান সিরিজ আপনারা নিশ্চয়ই দেখছেন। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। থিম্পুতে 3 দিন কাটিয়ে আজ আমরা পারোতে রওনা করব। পারো ভুটানের এক অদ্ভুত সুন্দর উপত্যকা। আমরা খুব সুন্দর একটা সময় এই ভুটানে বেড়াতে এসেছি। প্রথমত ভুটান সরকার আয়োজিত এখানে প্রথম গ্লোবাল পিস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে, যার সাক্ষী হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আর দ্বিতীয়ত 11 নভেম্বর ওয়াংচু ডাইনেস্টির চতুর্থ রাজা জিগমে সিং এর ওয়াংচুকের 70তম জন্মদিন। সেই উপলক্ষে গোটা ভুটান শহর খুব সুন্দর করে সেজে উঠেছে। রং বেরঙের পতাকা দিয়ে শহরটিকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। প্রতিটি রং এক একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে। যেমন সাদা রং বাতাসকে, নীল রং আকাশকে, সবুজ রং উদ্ভিদকে, লাল রং আগুনকে এবং হলুদ রং পৃথিবীকে রিপ্রেজেন্ট করে। দেশে সব সময় পিস আর পজিটিভিটি বজায় রাখার জন্য এইসব রঙের পতাকা এখানে ব্যবহার করা হয়। ভুটানবাসীরা তাদের রাজাকে লিভিং গড বলে মনে করেন। প্রজাদের প্রতি রাজার নিঃস্বার্থ সেবা যত্নের কারণে তারা রাজাকে শ্রদ্ধার আসনে বসিয়েছেন। রাজার জন্মদিন উপলক্ষে তার বিশেষ আমন্ত্রণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এখানে এসেছেন। ভুটান শহরটা অসম্ভব পরিষ্কার। এখানে রাস্তায় একটা কাগজের টুকরোও আপনি দেখতে পাবেন না। রাস্তায় গাড়ির হর্ন বাজানো এখানে একেবারেই নিষিদ্ধ। পারো যাওয়ার পথে আমরা প্রথমেই দেখলাম পারো ছু বা পারো নদী। ছু মানে ভুটানি ভাষায় নদী। পারো ছুকে পাচু নদীও বলা হয়। পারো শহরের পাশ দিয়ে এই নদীটি বয়ে চলেছে। নদীটির জল খুব স্বচ্ছ, যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার। হিমবাহ আর তুষার গলার জলেই এই নদীটি পুষ্ট হয়েছে। নদীটি পারো উপত্যকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। নদীর ওপারে দূরে পাহাড়ের কোলে একটা মনাস্ট্রি রয়েছে। এখান থেকে প্রবাহিত হওয়ার পরে এই নদীটি ওয়াংচুর সঙ্গে মিশে গিয়েছে। এখানে যে পাথরগুলো ছড়িয়ে রয়েছে তার শেপগুলো কিন্তু মোটামুটি একই রকমের। এখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম। আমাদের সকলেরই খুব ভালো লেগেছিল। পারো নদী দেখার পরে আমরা চলে এসেছিলাম ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটানে। ভারতীয়দের জন্য এই মিউজিয়ামের এন্ট্রি ফিস 300 টাকা। পাহাড়ের কোলে এমন চমৎকার মিউজিয়াম আগে কখনো দেখিনি। এই মিউজিয়ামকে সাংস্কৃতিক জাদুঘরও বলা হয়। এই মিউজিয়ামের অদ্ভুত গোলাকার কাঠামোটি কোনো পেরেক ছাড়াই শুধুমাত্র পাথর এবং কাঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে। যদিও এটি কেবল পাথর আর কাঠ দিয়ে তৈরি, কিন্তু এই মিউজিয়ামটির কাঠামো অত্যন্ত শক্তিশালী। তা জং নামে পরিচিত বহু পুরনো একটি ভবনকে
ভুটানের তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুকের নির্দেশে 1968 সালে সংস্কার করে এই মিউজিয়ামে রূপান্তর করা হয়। তাজং মানে হলো ওয়াচ টাওয়ার। 1651 সালে নির্মিত এই ওয়াচ টাওয়ারটি তিব্বত আক্রমণকারী বাহিনীর জন্য একটি আউটপোস্ট এবং ওয়াচ টাওয়ার হিসেবে দীর্ঘদিন কাজ করেছে। মিউজিয়ামের ভেতরটা অদ্ভুত সুন্দর। এখানে ছবি তুলতে কোনো বাধা নেই, তাই সবটাই এখানে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। এই জাদুঘরে রয়েছে ভুটানি শিল্পের 3000-টিরও বেশি কাজ, যা ভুটানের 1500 বছরেরও বেশি সাংস্কৃতিক ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরেছে। ভুটানের বিভিন্ন সৃজনশীল ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে বর্তমান ও অতীতের একটি অসাধারণ মিশ্রণ এই মিউজিয়ামে এলে দেখতে পাওয়া যায়। প্রদর্শনীতে মূল্যবান বৌদ্ধ নিদর্শন রয়েছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই মিউজিয়ামের একটা বিশেষত্ব রয়েছে। মিউজিয়ামটি 6 তলা। এখানে 3টে ফ্লোর ওপরে রয়েছে আর বাকি 3টে ফ্লোর মাটির নিচে। বুদ্ধদেবের এখানে 4টি বিশাল বড় মূর্তি রয়েছে, তার সঙ্গেও অজস্র ছোট ছোট মূর্তি রয়েছে। এখানকার সংগ্রহশালায় বৌদ্ধ ধর্মের ইতিহাস, দেশের ইতিহাস, নৃতাত্ত্বিক বিষয়ের নানান সংগ্রহ রয়েছে। উপর থেকে নিচের পারো শহরটা চমৎকার দেখতে লাগছে। মিউজিয়াম থেকে হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় দুপুর গড়িয়ে গেল। এখানে এসে খাওয়া দাওয়া করে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা হোটেলের কাছে একটা ফোর্ট দেখতে গেলাম। রাত্রে প্রায় সব আলো জ্বলার পরে ফোর্টটা অসাধারণ দেখতে লাগছে। শুনলাম এই ফোর্টটির নাম রিনপুং জং বা পারো জং। পারোর মার্কেটটা কিন্তু খুব সুন্দর, জিনিসপত্রের দাম বেশ রিজনেবল। আমরা অনেক কিছু গিফট আইটেম এখানে কেনাকাটা করেছিলাম। পারোর মার্কেট দেখার পরে আমরা চলে গিয়েছিলাম ওখানকার সবজির মার্কেটে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এদের সবজির বাজার।
এখানে প্যাকেটে করে শুকনো করলা, উচ্ছে, ঢেঁড়স, বেগুন, লঙ্কা ইত্যাদি বিক্রি করা হচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত লাগলো। আজকের দিনটা আমাদের পারোতে বেশ ভালো কাটলো। কাল পারোতে আমাদের শেষ দিন। আজ পারোর শেষ দিন। আজ আমরা প্রথমেই যাব টাইগার নেস্টে। এই টাইগার নেস্ট ভুটানের ওয়ান অফ দ্য বেস্ট সাইট সিইং স্পট। এই টাইগার নেস্টের গল্পটা ছোট্ট করে একটু বলে নিই। গুরু পদ্মাসম্ভবা এখানে বাঘিনীর পিঠে চেপে এসেছিলেন। এই টাইগার নেস্টকে তাকসাং মনাস্ট্রিও বলা হয়। তাকসাং এর অর্থ বাঘের আস্তানা। পারো উপত্যকা থেকে প্রায় 900 মিটার উঁচুতে এই টাইগার নেস্ট রয়েছে। গুরু পদ্মাসম্ভবা এখানে বাঘিনীর পিঠে চেপে এসেছিলেন। লোককথা অনুযায়ী পদ্মাসম্ভবার 2 জন স্ত্রী ছিলেন। তার স্ত্রীদের মধ্যে একজন নেপালের এবং একজন তিব্বতের। যিনি তিব্বতের স্ত্রী তিনি বাঘিনী রূপ ধারণ করে পদ্মাসম্ভবাকে পিঠে নিয়ে এখানে এসেছিলেন। আবার অনেকে মনে করেন যে তিব্বতের রাজার স্ত্রী ছিলেন পদ্মাসম্ভবার একনিষ্ঠ শিষ্যা। তিনি বাঘিনীর রূপ ধারণ করে পদ্মাসম্ভবাকে এখানে নিয়ে এসেছিলেন। গুরু পদ্মাসম্ভবা এখানে গুহায় 3 বছর 3 মাস 3 দিন এবং 3 ঘন্টা ধ্যান করেছিলেন। তার ধ্যান শেষ হবার পরে এই গুহাটি পবিত্র হয়ে ওঠে এবং পারো তাকসাং নামে পরিচিত হয়। গুরু পদ্মাসম্ভবা এখানে 8টি রূপ ধারণ করেছিলেন। 6টি বরাভয় বা শান্তির রূপ এবং 2টি রুদ্রমূর্তি, যিনি অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন। এটি প্রচন্ড টাফ একটি সম্পূর্ণ ট্রেকিং এর রাস্তা। কারোর হাঁটু, পা বা কোমরের বিন্দুমাত্র সমস্যা থাকলে এখানে আসা কিন্তু খুবই বিপজ্জনক হবে। আমাদের অনেকেরই নানা রকম সমস্যা থাকার কারণে আমরা এখানে উঠতে পারিনি। এই ট্রেকিং এর জন্য আপনাকে কিন্তু সম্পূর্ণ একটা দিন বরাদ্দ রাখতে হবে। ট্রেকিং করতে এখানে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আমরা নিচ থেকেই দূরবীন দিয়ে টাইগার নেস্ট দেখেছিলাম এবং এখানে ভুটানি পোশাক পরে ফটোশুটও করেছিলাম। টাইগার নেস্ট দেখে আমরা চলে গিয়েছিলাম চেলেলা পাসে। আর যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে কিন্তু আমরা তুষারাবৃত হিমালয় শৃঙ্গের দর্শন পাব। ড্রাইভার সাহেব আমাদের অবশ্য আশ্বস্ত করেছিলেন যে আজ আমরা হয়তো দেখতে পাব। আজ রাজার জন্মদিন। সব জায়গাতেই তাই নানা রকম সেলিব্রেশন চলছে। যেতে যেতে পারো এয়ারপোর্ট দেখলাম। চারদিক পাহাড়ে ঘেরা ভুটানের একমাত্র ছোট্ট এয়ারপোর্ট। একে পৃথিবীর 10টা ডেঞ্জারাস এয়ারপোর্টের মধ্যে একটা মনে করা হয়। শুনলাম পাইলটের মিনিমাম 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স না থাকলে এখানে ফ্লাই করতে দেয় না। আরেকটা ব্যাপার হলো ভুটানে কিন্তু কোনো রেল পথ নেই, শুধু আকাশপথ আর সড়ক পথ রয়েছে। রাস্তায় যেতে যেতে এমন কিছু গাছ দেখলাম যেগুলো শুনলাম হেমলক, যা অত্যন্ত বিপজ্জনক। শোনা যায় গ্রিক ফিলোসফার সক্রেটিস এই হেমলক সেবন করেই আত্মহত্যা করেছিলেন। তবে এবার প্রকৃতি কিন্তু আমাদের একদম নিরাশ করেনি। হিমালয়ের তুষার শৃঙ্গ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এখানকার সীমাহীন সৌন্দর্য দেখে আমাদের মন প্রাণ সব একেবারে কানায় কানায় ভরে গেছে। চিলেলা পাস হলো ভুটানের সর্বোচ্চ মোটরেবল পাস।
যা পারো এবং হা উপত্যকার মধ্যে অবস্থিত। এই চেলেলা পাস 13,083 ফুট উঁচুতে রয়েছে। এখান থেকে হিমালয়ের অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যায়। একটা রাস্তা এখান থেকে ওপরে উঠে গেছে, সেখানে একটা ফ্ল্যাট হিল টপ রয়েছে। এখান থেকে চারপাশটা অসাধারণ দেখায়। আমাদের এবারের ট্রিপটা একেবারে সার্থক। এবার বেড়াতে এসে এত কিছু একসাথে পাওয়ার সৌভাগ্য হবে সত্যিই ভাবতে পারিনি। আজ আর আমাদের বিশেষ কিছু দেখার নেই। আগামীকাল আমরা ভুটানকে বিদায় জানিয়ে এখান থেকে ফিরে যাব। যেতে যেতে যেই সাদা ফ্ল্যাগগুলো দেখতে পেলাম, জানতে পারলাম এগুলো হচ্ছে ভুটানিরা মারা গেলে তাদের যেখানে কবর দেওয়া হয় তার ওপরে এই সাদা ফ্ল্যাগগুলো শ্রদ্ধা জানিয়ে পুঁতে দেওয়া হয়। আজ আমরা ফিরে যাচ্ছি। এত অপূর্ব সুন্দর একটা জায়গা থেকে বিদায় নিতে মনটা কিন্তু সত্যিই একটু খারাপ লাগছে। যাওয়ার সময় দেখলাম সব গাড়ি রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। কারণ খুঁজতে গিয়ে জানতে পারলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী আজ ফিরে যাচ্ছেন, তাই তার গাড়ি চলে গেলে তবেই আমাদের গাড়ি ছাড়া হবে। যেতে যেতে আরো একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। যেই রাস্তা দিয়ে মোদিজি ফিরে যাবেন, রাস্তার ধারে সমস্ত স্কুলের বাচ্চারা ইন্ডিয়ার ফ্ল্যাগ হাতে নিয়ে মোদিজিকে শ্রদ্ধা জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। শ্রদ্ধা জানানোর এই অসাধারণ সুন্দর অভিব্যক্তি দেখে মনটা সত্যি এক অপূর্ব ভালো লাগায় ভরে গেল। জায়গা পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যাবে। যেতে যেতেও পাহাড়ের কোলে এক অপূর্ব সূর্যাস্ত দেখলাম। শেষ মুহূর্ত পর্যন্ত ভুটান শুধু আমাদের ভালো লাগাতেই ভরিয়ে দিল। আমরা তিস্তা তোরসায় কলকাতা ফিরে যাচ্ছি। সাথে নিয়ে যাচ্ছি আমার বেড়ানোর জীবনের এক অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা। সবাই একবার অন্তত ভুটানে আসুন। কথা দিচ্ছি একটুও নিরাশ হবেন না। ভুটান সিরিজ এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।